আসসালামু আলাইকুম সবাইকে। আমার আওয়াজ ঠিক আছে কিনা একটু বলো। সাউন্ড ঠিক আছে কিনা, তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা একটু বলো। ইব্রাহিম খলিল ইশতিয়াক ওয়ালাইকুম আসসালাম। শৌমিক রহমান ওয়ালাইকুম আসসালাম। মুশফিকুর রহমান সামি ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা একটু বলো। আজকে ম্যাথের প্রথম ক্লাস। তো তোমরা যারা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডের আসো, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসো, বা যারা হচ্ছে এইচএসসির পাশাপাশি তোমরা হচ্ছে আইবি এর কোর্সটা করতেছো, তাদের জন্য বলতেছি তোমরা খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আমি হচ্ছে তোমাদের একদম বেসিক লেভেল থেকে, আমি মনে করব যে তোমরা একদম শিশু, তোমরা হচ্ছে ম্যাথের কিছুই পারো না, সেখান থেকে আমি শুরু করব। তো আজকে আমাদের ম্যাথের জার্নিটা শুরু হচ্ছে। তোমরা অবশ্যই আজকের ম্যাথ ক্লাসটা ভালো মতো করবা, ঠিক আছে? আর তোমরা অবশ্যই আমাকে প্রিভিয়াস ক্লাস সম্পর্কে, আমরা যখন ক্লাসটা শেষ করব, ক্লাসের শেষে তোমরা অবশ্যই আমাকে তোমাদের প্রিভিয়াস ক্লাসের ইংলিশ ক্লাসের প্রবলেমসগুলা বলতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে স্টার্ট করি আজকে আমাদের ক্লাস নাম্বার নিয়ে। তো নাম্বার মূলত কি? নাম্বার হচ্ছে একটা সংখ্যা, ঠিক আছে? সেই সংখ্যাটা হতে পারে কি পূর্ণ সংখ্যা হতে পারে, সেই সংখ্যাটা ভগ্নাংশ সংখ্যা হতে পারে, ঠিক আছে? একদম বেসিক লেভেল থেকে যদি শুরু করতে চাই, একদম বেসিক লেভেল থেকে যদি শুরু করতে চাই, তাহলে তোমাদেরকে একটা কোশ্চেন থেকে আমরা শুরু করব। তো তোমাদের বলতে হবে যে 1 থেকে 5-এর মধ্যে, বলতে হবে 1 থেকে 5-এর মধ্যে কয়টা সংখ্যা আছে, কে বলতে পারবা? ক্লাসটা শুরু করতেছি আস্তে ধীরে। আরো কেউ যারা আছে তোমরা মেনশন করতে পারো তাদেরকে, তোমাদের যারা এখনো জয়েন করে নাই তাদেরকে মেনশন করতে পারো। মাত্র 10টা বেজেছে, 10টা বাজে আমাদের ক্লাস শুরু হয়েছে। সবাইকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, বলো তো তাহলে 1 থেকে 5-এর মধ্যে কয়টা সংখ্যা আছে? 1 থেকে 5-এর মধ্যে, আমি কিন্তু কোশ্চেনটা করছি তোমাদেরকে, 1 থেকে 5-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে। 1 থেকে 5-এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে, অগণিত সংখ্যা আছে। আমি কিন্তু বলি না 1 থেকে 5-এর মধ্যে পূর্ণ সংখ্যা কয়টা আছে, ঠিক আছে? তো 1 থেকে 5-এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে। আসলে কতগুলো সংখ্যা আছে এটা গণনা করা যাবে না, অনেকগুলো সংখ্যা আছে। যেমন ধরো আমি যদি বলি 1.0000000 এরকম করে 00 দিয়ে দিয়ে 1, এটাও কিন্তু একটা সংখ্যা, ঠিক আছে? তো এরকম করে হাজার হাজার কোটি কোটি ইনফিনিট নাম্বার অফ সংখ্যা আছে, ঠিক আছে? তাহলে চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আমাদের আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে নাম্বার কত প্রকার, এবং কোন নাম্বারগুলো, মানে কোন রিলেটেড নাম্বারগুলো আমাদের পরীক্ষায়, আইবি এর পরীক্ষাতে আসবে বা বিইউপির পরীক্ষাতে আসবে, সেই জিনিসগুলো দেখব। তো মূলত নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার আর একটা হচ্ছে রিয়েল নাম্বার। ইমাজিনারি নাম্বার হচ্ছে যেটা কাল্পনিক সংখ্যা, যেমন -√2 বা -√1, মানে যেই সংখ্যাটা কল্পনায় করা যায়, যে সংখ্যাটা কল্পনায় আসে, সেটাই হচ্ছে ইমাজিনারি নাম্বার। তো মূলত এই ইমাজিনারি নাম্বার নিয়ে আমাদের আইবি এর এক্সামে বা কম্পিটিটিভ এক্সামে আমাদের এই রিলেটেড কোনো ডিসকাশন নাই, আমরা এটা নিয়ে আমাদের কোনো চিন্তার কোনো কিছু নেই, এটা নিয়ে আমরা পড়বো না, ঠিক আছে? আমরা পড়বো রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যা। একদম চলে যাও তোমাদের হচ্ছে 9-10 এর
সাধারণ গণিত যে বইটা, মাধ্যমিক গণিত যে বইটা ছিল, সেই বইটাতে তোমাদের বাস্তব সংখ্যা এই একটা চ্যাপ্টার ছিল। সেই চ্যাপ্টারের মূলত সেইখান থেকে আমরা ম্যাথগুলো করব। তো আমরা চলো দেখি আমাদের হচ্ছে নাম্বার রিলেটেড জিনিসগুলো। ওকে, তাহলে নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার আর একটা হচ্ছে রিয়েল নাম্বার। একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, একটা হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারগুলো কোনগুলো? যে সংখ্যাগুলো বাস্তবে প্রকাশ করা যায়, বাস্তবে প্রকাশ করা যায় মানে বাস্তবে আমরা দেখি, যেমন হচ্ছে 1, -2, -5, √2, পাই। এই সংখ্যাগুলো হচ্ছে আমার বাস্তব সংখ্যা। তো এই সংখ্যাগুলো দিয়েই মূলত আমাদের আলোচনা, আমাদের এই সংখ্যাগুলো দিয়েই ম্যাথস গুলো আসবে। তো আমরা যদি একটা নাম্বার লাইনে, একটা সরল রেখায় নাম্বারগুলোকে প্রকাশ করতে যাই, তাহলে নাম্বারগুলো কোথায় থাকে? সরল রেখার মাঝখানে যদি আমি 0 চিন্তা করি, তার হাতের ডান দিকে থাকে হচ্ছে সব পজিটিভ সংখ্যা, হাতের বাম দিকে থাকে হচ্ছে নেগেটিভ সংখ্যা, হাতের বাম দিকে থাকে হচ্ছে নেগেটিভ সংখ্যা। ঠিক আছে? 0 হাতের ডান দিকে পজিটিভ, হাতের বাম দিকে নেগেটিভ সংখ্যা। আচ্ছা, নাম্বার ক্ষেত্রে আমরা রিয়েল নাম্বার কোনগুলোকে বলবো? যেই নাম্বারগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, মানে রিয়েলি আমরা বলতে পারি যে এই নাম্বারটা হচ্ছে একটা সংখ্যা, আমরা প্রকাশ করতে পারি বাস্তবিক অর্থে, সেই সংখ্যাটাই হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার হচ্ছে কয় প্রকার? রিয়েল নাম্বার হচ্ছে দুই প্রকার। রিয়েল নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইররেশনাল নাম্বার। রেশনাল নাম্বারটা হচ্ছে তোমাদের মূলদ সংখ্যা, রেশনাল নাম্বারটা হচ্ছে মূলদ সংখ্যা, রেশনাল নাম্বারটা হচ্ছে মূলদ সংখ্যা, আর ইররেশনাল নাম্বারটা হচ্ছে অমূলদ সংখ্যা। রেশনাল নাম্বার কোনগুলো? যেই সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেইটাই হচ্ছে রেশনাল নাম্বার। যেমন ধরো 34 হচ্ছে একটা সংখ্যা, এই সংখ্যাকে আমরা কি 34/1 বলতে পারি। ঠিক আছে? এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে p/q এই জিনিসটা আবার কি? p/q হচ্ছে এমন একটা জিনিস যেখানে দুটো হোল নাম্বার মানে দুইটা পূর্ণ সংখ্যা থাকবে, যেখানে একটা থাকবে উপরে আর একটা থাকবে নিচে, যেখানে একটা থাকবে উপরে আর একটা থাকবে নিচে, এবং অবশ্যই q কখনোই 0 হবে না। এই p/q মানে হচ্ছে যে কোনো সংখ্যা যেখানে q মানে ডিনোমিনেটর নিচে যেটা থাকবে হর কখনোই 0 হবে না, সেটা বোঝাচ্ছে p/q দ্বারা। ঠিক আছে? তো যে কোনো সংখ্যা যেটা বাস্তব সংখ্যা হবে সেটাকে আমরা কি p/q আকারে প্রকাশ করতে পারবো। p/q আকারে প্রকাশ করতে পারলে সেটাকে আমরা কি বলবো? রেশনাল নাম্বার বলবো। আর যদি p/q আকারে প্রকাশ করতে না পারি সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? ইররেশনাল নাম্বার। যেমন ধরো আমরা একটা সংখ্যা বললাম, একটা সংখ্যা হচ্ছে 0.3, তার উপরে হচ্ছে কি একটা প্রোগ্রেসিভ সাইন আছে বা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা আছে, তোমরা 9 10 এ পড়ে দেখছো। তো এই সংখ্যাকে আমরা লিখতে পারি 3/9। এই সংখ্যাকে আমরা কি লিখতে পারি? 3/9। এটাকে কাটাকাটি করার পরে কি লিখতে পারি? 1/3। তো এইটাকেও আমরা কি করতে পারছি? p/q আকারে প্রকাশ করতে পারছি। তো এই p/q আকারে প্রকাশ করার কারণে এটাকে আমরা কি বলবো? রেশনাল নাম্বার বলবো। ঠিক আছে? তো রেশনাল নাম্বার হচ্ছে এইটা। তাহলে চলো ইররেশনাল নাম্বারে চলে যাই আমরা। ইররেশনাল নাম্বার হচ্ছে যে নাম্বারকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, সেটাই হচ্ছে আমার ইররেশনাল নাম্বার। যেমন √2 হচ্ছে একটা ইররেশনাল নাম্বার। তোমরা কি এটাকে এই √2 কে p/q আকারে প্রকাশ করতে পারো? বা হচ্ছে পাই, আরেকটা সংখ্যা, এই পাইকে কি p/q আকারে প্রকাশ করা যায়? এই পাইকেও p/q আকারে প্রকাশ করা যায় না বিধায় এই সংখ্যাটাকে কি বলে? ইররেশনাল নাম্বার বলে। এই সংখ্যাটা √2, √13, ঠিক আছে? এই সংখ্যাটাকে ইররেশনাল নাম্বার বলবো, কারণ এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে কখনোই পারবো না। ঠিক আছে? তাহলে চলো আমরা একটা এক্সারসাইজ করে নিই যে কোনগুলো হচ্ছে রেশনাল নাম্বার, কোনগুলো হচ্ছে ইররেশনাল নাম্বার। তাহলে দেখো এখানে আছে কিউব রুট
27 কিউব রুট 27 মানে কি কিউব রুট 27 মানে হচ্ছে 27 কে আমরা লিখতে পারি 3 কিউব আর তার উপর কিউব রুট আছে এটাকে আমরা ভেঙে কিউব রুট আর কিউবে কাটা চলে যায় কিউব রুট আর কিউবে কাটা চলে গেলে কি থাকে 3 তাহলে 3 যেহেতু আছে মানে এটাকে আমরা কি p বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি এটাকে p বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি এইজন্য এটাকে আমরা বলতেছি একটা রেশনাল নাম্বার এটাকে একটা রেশনাল নাম্বার বলতেছি আবার -8 মানে হচ্ছে 8 ডিভাইডেড বাই 1 এই যে সামনে একটা মাইনাস থাকবে তাহলে এটাকেও কি p বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি এই কারণে এটাকে আমরা রেশনাল নাম্বার বলতেছি এর আগেও বলে দিছি পাই হচ্ছে 3.14159 ডট ডট করে অনেকগুলো সংখ্যা আছে এটা কি আমরা p বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো যেমন এই পাইকে অনেকে হচ্ছে 22 ডিভাইডেড বাই 7 বলে থাকে কিন্তু এটা জাস্ট হচ্ছে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এই 22 ডিভাইডেড বাই 7 টা ইউজ করে এটা কিন্তু আসলে p বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এই 22 ডিভাইডেড বাই 7 হচ্ছে 3.14159 বা 3.1416 এর খুব কাছাকাছি একটা ভ্যালু এইজন্য এটাকে 22 ডিভাইডেড বাই 7 করে দেয়া থাকে ঠিক আছে তার মানে পাইও হচ্ছে একটা ইররেশনাল নাম্বার তারপরে চলে আসতেছে 2.7 তাহলে 2.7 কি 2.7 is equals to 27 divided by 10 ঠিক আছে যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা আছে সেহেতু একটা 0 22 divided by 7 এটাও হচ্ছে p বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি এটাও হচ্ছে রেশনাল নাম্বার তারপর আসতেছে 1:2/3 তাহলে এটাকে আমরা কিভাবে করি দেখো এটা হচ্ছে 1:3 মানে হচ্ছে 3 প্লাস 2 মানে এইটার সাথে এটা গুণ করব আর এটার সাথে এটা যোগ করব তাহলে কি হবে নিচে হবে 3 উপরে আসবে হচ্ছে 5/3 এটাকেও p বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি তারপরে আসতেছে √13 অবশ্যই যে কোনো প্রাইম নাম্বারের মানে যে কোনো মৌলিক সংখ্যার রুটকে কখনোই কি মূলদ সংখ্যা বলা যাবে না অমূলদ সংখ্যা বলতে হবে √16 মানে হচ্ছে কি √16 মানে হচ্ছে 4 স্কয়ার্ড তার রুট হবে তারপরে স্কয়ারের রুটে কাটা চলে যাবে তাহলে কি থাকবে শুধু 4 ডিভাইডেড বাই 1 থাকবে তার মানে এটাও হচ্ছে একটা রেশনাল নাম্বার তাহলে আমরা রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বারগুলো বুঝতে পারলাম ঠিক আছে সবাই একটু বলো যে রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার বুঝতে কোনো সমস্যা আছে কিনা রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার বুঝতে কারো সমস্যা আছে কিনা দেখো তোমাদের জন্য এখানে সলিউশন করে দেওয়া আছে তোমাদের শীটটাতে তোমরা দেখতে পারতেছো যে কোনগুলোকে p বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে এবং কোনগুলোকে p বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না এখানে সলিউশন করে দেওয়া আছে তোমরা দেখে নিও ওকে তাহলে এখানে রেশনাল নাম্বারের দুইটা ভাগে ভাগ করা হয়েছে রেশনাল নাম্বার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে অপূর্ণ সংখ্যা মানে ভগ্নাংশ সংখ্যাও হতে পারে অথবা হচ্ছে ভগ্নাংশের সাথে মিশ্র ভগ্নাংশও হতে পারে ঠিক আছে তাহলে পূর্ণ সংখ্যাকে ইংলিশে কি বলতেছি পূর্ণ সংখ্যাকে ইংলিশে বলে হচ্ছে ইন্টিজার আর অপূর্ণ সংখ্যাকে বলে নন ইন্টিজার ঠিক আছে পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার এখানে ইংলিশ বোঝাটা মানে কোন টার্মটার ইংলিশ কি সেই জিনিসটা বোঝাটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তোমাদের ম্যাথটা ওইভাবে আসবে তোমরা যদি ওইভাবে না পারো তাহলে কিন্তু সমস্যা হবে তোমরা যদি টার্মগুলো না বুঝো যে হ্যাঁ ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা রেশনাল নাম্বার হচ্ছে মূলদ সংখ্যা বা রিয়েল নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যা ঠিক আছে এই জিনিসগুলো যদি তোমরা না বুঝো তোমাদের কিন্তু অঙ্ক করতে সমস্যা হবে তো এখানে দেখো অল ফ্র্যাকশনস গুলো যেগুলো ডেসিমাল পয়েন্টে থাকে সেগুলোকে আমরা নন ইন্টিজার বলবো যেমন হচ্ছে 3/5 এটা হচ্ছে একটা নন ইন্টিজার ঠিক আছে আবার হচ্ছে 2.5 এটা হচ্ছে একটা নন ইন্টিজার মানে অপূর্ণ সংখ্যা ঠিক আছে এখন কথা হচ্ছে যে অপূর্ণ সংখ্যা কিন্তু আবার দুই ধরনের হতে পারে একটা হচ্ছে ফ্র্যাকশনস মানে হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিকে
ফ্র্যাকশন কোনটা? ফ্র্যাকশন হচ্ছে এই যে 3/5, এটা হচ্ছে ফ্র্যাকশন। আর এই 3/5 কে আমরা কি লিখতে পারি? 0.6 লিখতে পারি। তো এটা হচ্ছে ডেসিমাল পয়েন্টে লিখলাম। আর পূর্ণ সংখ্যা হচ্ছে যেগুলো পূর্ণ সংখ্যা, পূর্ণ আকারে থাকে, যেগুলো পূর্ণ আকারে থাকে, যেমন এই যে -3, 0, 2, 3, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণাঙ্গ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যেহেতু বুঝলাম যে কোনগুলো নাম্বারস রিলেটেড কাজ করে, মানে কোনগুলো হচ্ছে নাম্বারের প্রপার্টিজ গুলো দেখলাম, যে কোন নাম্বার কি, নাম্বার কোনটা, ডেফিনেশন কি, কোনটা কি, সেগুলো সব দেখলাম। এখন আমরা দেখব যে আসলে কিভাবে সহজে সংখ্যাগুলোর ডিভিজিবিলিটি রুল বের করা যায়। মানে একটা বড় সংখ্যা তোমাকে দিয়ে দিল এবং বলল যে ওই সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেই জিনিসটা আমরা এখন দেখব। তাহলে একদম খুব সহজ দুইটা রুল বলে দিই, যেটা হচ্ছে তোমরা সবাই জানো। সেটা হচ্ছে 1 হচ্ছে সকল সংখ্যাকে ভাগ করতে পারে এবং 2 হচ্ছে সকল ইভেন নাম্বার মানে জোড় সংখ্যাকে ভাগ করতে পারে। 1 হচ্ছে সকল সংখ্যাকে ভাগ করতে পারে, কারণ আমরা জানি সকল সংখ্যাকে 1 দ্বারা ডিভিজিবল। 2 হচ্ছে সকল জোড় সংখ্যাকে ভাগ করতে পারে। এই দুইটা রুল তোমাদের পড়ার কি দরকার আছে? তাহলে 2 এরটা পড়ার দরকার নেই। সকল জোড় সংখ্যাকে কিন্তু কি 2 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে? এখন 3 দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায়? যে কোনো সংখ্যা তার ডিজিটগুলোর যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। যেমন এখানে একটা সংখ্যা দেওয়া আছে 471। ঠিক আছে? 471, দেখো 471, এই 471 এর ডিজিট কয়টা আছে? এই 471 এর ডিজিট আছে হচ্ছে 3টা। সেটা হচ্ছে 4 + 7 + 1। এই 3টা ডিজিটকে আমি যোগ করব, যোগ করে ভাগ দিব 3 দিয়ে। যদি ডিভিজিবল হয় তাহলেই বুঝবো ওই সংখ্যাটা 3 দিয়ে ডিভিজিবল। তাহলে 4 7 11 আর 1 12, 12 ডিভাইডেড বাই 3 দ্যাট মিন্স 4। তার মানে আমরা বুঝতেছি যে আমাদের এই 471 এই সংখ্যাটা 471 এই সংখ্যাটা 3 দিয়ে ডিভিজিবল। 4 এর ক্ষেত্রে যে কোনো সংখ্যার লাস্টের দুইটা ডিজিট মানে শেষের দুইটা ডিজিট যদি, যে কোনো সংখ্যার শেষের দুইটা ডিজিট যদি, যে কোনো সংখ্যার শেষের দুইটা ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, যেমন অনেক বড় একটা সংখ্যা নিলাম, এই যে এত বড় সংখ্যা, এই সংখ্যার যদি লাস্টের ডিজিট দুইটা মানে এই দুইটা ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 একটা শিখলাম, 4 একটা শিখলাম। এখন 3 একটা আর 4 একটা যেহেতু শিখছি, যেই সংখ্যা 3 এবং 4 এই দুইটা রুলই ফলো করে, মানে দুইটা রুলই তার ওই সংখ্যার মধ্যে যায়, দুইটা রুলই এটার মধ্যে খাটে, সেই ক্ষেত্রে আমরা বলবো ওই সংখ্যাটা 12 দিয়েও ডিভিজিবল হবে। ঠিক আছে? তাহলে চলো এটা যেহেতু 4 দিয়ে ডিভিজিবল হয়, এটা 3 দিয়ে ডিভিজিবল হয় কিনা আমরা সেটা দেখি। এটা ডিজিট গুলোকে যোগ করি, 4 যোগ 7 যোগ 5 যোগ 6 যোগ 2 যোগ 4, তাহলে যোগফল কত হয়? 11। যোগফল হয় 11, 16, 22 আর 6 28। 11 আর 5 হচ্ছে 16, 16 আর 6 হচ্ছে 22, 22 আর 2 24, 28। তাহলে 28 কে আমরা কি 3 দিয়ে ভাগ করতে পারি? 28 কে 3 দিয়ে ভাগ করতে পারি না, তাহলে এই সংখ্যা 12 দিয়ে ডিভিজিবল হবে না। ঠিক আছে? তাহলে 3 এরটা গেল, 4 এরটা গেল, 5 এরটা। 5 হচ্ছে যে কোনো সংখ্যার শেষে যদি 0 আর 5 থাকে, যে কোনো সংখ্যার শেষে যদি 0 মানে লাস্ট ডিজিটটা, ইউনিট ডিজিটটা, একক স্থানীয় সংখ্যাটা যদি 0 অথবা 5 থাকে, তাহলে সেই সংখ্যাটাকে আমরা 5 দিয়ে ডিভিজিবল করতে পারবো। 6 যে সংখ্যাকে আমরা 2 এর রুল এবং 3 এর রুল দিয়ে ভাগ করতে পারবো, সেই সংখ্যাটা 6 দিয়েও ডিভিজিবল হবে। যেমন ধরো 84, যেমন ধরো হচ্ছে 84 এই সংখ্যাটা, 84 সংখ্যাটা হচ্ছে ধরো 2 দিয়ে ভাগ যাবে, কারণ 2 হচ্ছে একটা 84 হচ্ছে একটা ইভেন নাম্বার। 84 হচ্ছে একটা ইভেন নাম্বার, এটাকে কি 3 দিয়ে ভাগ করা যাবে? 3 দিয়ে ভাগ করতে গেলে কি লিখতে হবে?
8 যোগ 4 ডিভাইডেড বাই 3 করতে হবে, 12 ডিভাইডেড বাই 3, দ্যাট মিন্স 84 হচ্ছে 3 দিয়ে ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়, তার মানে 84 হচ্ছে 6 দিয়েও ভাগ যাবে। এই জিনিসটা কি বুঝছো যে 6 দিয়ে কোনটা ভাগ যাবে, এটা কি বুঝছো? একটু বলো আমাকে, 6 দিয়ে কি ভাগ যায় কিনা। আমরা একটু পরে অঙ্ক দেখবো যে আসলে আইবিএ তে এই রিলেটেড কি ম্যাথ গুলো আসে, বা বিইউপি তে জাহাঙ্গীরনগরে এই রিলেটেড কি ম্যাথ গুলো আসে, এটা আমরা দেখবো। 6এরটা একটু বলো, 6এরটা বুঝছো কিনা। 7এরটাতে চলে যাব, 7এরটা মাঝে মাঝেই আসে পরীক্ষায়। ওকে, 7এর নিয়মটা একটু ট্রিকি, আমি একটু তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই। 7এর নিয়মটা, ধরো একটা সংখ্যা আছে 471, এই হচ্ছে একটা সংখ্যা, ঠিক আছে? 471 হচ্ছে একটা সংখ্যা। আচ্ছা, নিয়মটা আগে বলি। নিয়মটা হচ্ছে যদি কোনো সংখ্যার শেষের ডিজিটকে আমরা 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করার পর বাকি যেই সংখ্যাটা আছে, মানে বাকি যেই 2 ডিজিট আছে, ওই 2 ডিজিট থেকে বিয়োগ করি, বিয়োগ করার পরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করতে পারি, তাহলে ওইটা 7 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে চলো দেখি। ধরো আমরা 471, তো আচ্ছা আমরা এটা একটু অন্য একটা সংখ্যা নিই। ধরো হচ্ছে 573, এই সংখ্যাটা নিলাম। এই সংখ্যার লাস্টের ডিজিট হচ্ছে কত? এই সংখ্যার লাস্টের ডিজিট হচ্ছে 3। তাহলে 3 কে আমরা 2 দিয়ে গুণ করব, থাকে হচ্ছে 6। এই যে 57 মাইনাস 6, তাহলে কত হয়? 51। এটাকে কি আমরা 7 দিয়ে ভাগ করতে পারি? যদি 7 দিয়ে ভাগ না করতে পারি, তখন আমরা বুঝবো যে এই সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল না, এই সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল না। তাহলে চলো দেখি আমাদের এখানে যে রুলটা দেওয়া আছে, সেই রুলটা এখানে হচ্ছে কিনা। এখানে বলতেছে, দেখো, শেষ ডিজিটকে 2 দিয়ে গুণ করে সংখ্যাটির প্রথম 2 ডিজিট থেকে যদি বিয়োগ করি, বিয়োগফল যদি 7 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল হবে। 8 এর ক্ষেত্রে আমরা রুল দেখি। 8 হচ্ছে, 8 এর অনেকগুলো রুল আছে, একটা রুল আমি বলি। এখানে যে রুলটা দেওয়া আছে সেটার বাইরে আরেকটা রুল বলি তোমাদেরকে, তাহলে তোমরা 2টা রুল শিখতে পারবা। 4 এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে লাস্টের 2টা ডিজিটকে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, সেই ক্ষেত্রে ওই সংখ্যাটা 4 দিয়ে ডিভিজিবল। এখন লাস্টের 3টা ডিজিট দেখবে। এখন 3টা ডিজিট তো অনেক বড় সংখ্যা হয়ে যায়, ঠিক না? 3টা ডিজিট অনেক বড় সংখ্যা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি দেখব? আমরা এই রুলটা দেখব। এই রুলটা কি? এই রুলটা বলতেছে যদি শতক ডিজিট ইভেন হয়, তাহলে শেষ 2টা 8 দিয়ে ডিভিজিবল হলেই ওই সংখ্যাটা ডিভিজিবল। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি একটু দেখাই দিই। আসলে স্থানীয় মান অনেকে ভুলে যেতে পারো, স্থানীয় মান কোনগুলো আমরা ছোটবেলায় শিখছি। ধরো হচ্ছে একটা সংখ্যা আছে 1 2 3 4 5 7, এইটা হচ্ছে একটা সংখ্যা। এই সংখ্যার স্থানীয় মান কোনগুলো? স্থানীয় মান এটা হচ্ছে একক, ঠিক না? আমরা একক শিখছি। একক মানে হচ্ছে ইউনিট ডিজিট, ঠিক আছে? এটা হচ্ছে দশক, ঠিক না? এটা হচ্ছে টেন্স। এইটা হচ্ছে শতক, মানে হান্ড্রেডস। এইটা হচ্ছে সহস্র, ঠিক না? সহস্র মানে হচ্ছে থাউজেন্ডস। এইটা হচ্ছে অযুত, ঠিক না? এভাবে করে আসতেছে। তাহলে এটা হচ্ছে 10,000, 10,000, ঠিক না? তো এভাবে করে যদি কোনো একটা সংখ্যার শতকের স্থান, মানে হচ্ছে এই যে শতকের এটা যদি জোড় হয়, ইভেন হয়, এটা যদি ইভেন হয়, তাহলে এইটার লাস্টের 2টা ডিজিট যদি মানে এই লাস্টের 2টা ডিজিট হচ্ছে 26, এই লাস্টের 2টা ডিজিট যদি 8 দ্বারা ডিভিজিবল হয়, সেই ক্ষেত্রে এই সংখ্যা পুরোটাই 8 দ্বারা ডিভিজিবল। আর যদি অড হয়, তাহলে দেখতে হবে শেষের 2 ডিজিটের সাথে 4 যোগ করতে হবে, তখন দেখতে হবে যে 8 দ্বারা ডিভিজিবল কিনা।
সেই ক্ষেত্রে বোঝা যাবে যে আসলে ওটা 8 দ্বারা ডিভিজিবল কিনা। ঠিক আছে, তোমরা 8টা কি বুঝছো? তাহলে দেখো এখানে দেওয়া আছে 352, আমরা এখানে লিখি 352। 352 শতক হচ্ছে কত? শতক হচ্ছে কত? 352 শতক হচ্ছে কত? 352 শতক হচ্ছে 3। তো অড সংখ্যা, এই 52 সাথে 4 যোগ করব 56। 56 কে 8 দ্বারা ভাগ করা যায়, তার মানে 352 কেও 8 দ্বারা ভাগ করা যায়। নয়ের ক্ষেত্রে আমরা দেখি 9 আর 3 এর রুলটা সেম। 9 আর 3 এর রুলটা সেম। 9 আর 3 এর রুলটা কি ছিল? 3 এর রুলটা ছিল ডিজিট গুলোর যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করা যায় সেই ক্ষেত্রে সেটা 3 দিয়ে ডিভিজিবল। এখানে 9 এর ক্ষেত্রেও রুলটা সেম। সেটা কি? যদি ডিজিট গুলোর যোগফলকে 9 দিয়ে ভাগ করা যায় সেটা 9 দিয়ে ডিভিজিবল। যেমন ধরো এখানে ছোট ছোট সংখ্যা দিছে, অনেক বড় সংখ্যা আসতে পারে 1253। এই সংখ্যাগুলোকে যোগ করি 1 যোগ 2 যোগ 5 যোগ 3, 8 আর 2 10 আর 1 11। 11 কে 9 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এই সংখ্যাকে 9 দ্বারা ডিভিজিবল করা যাবে না। তারপর আসতেছি 10। 10 এরটা খুবই সহজ, যদি কোনো সংখ্যার শেষে 0 থাকে সেটা 10 দ্বারা ডিভিজিবল। 11 হচ্ছে সংখ্যার শেষের ডিজিটকে অন্য ডিজিট গুলো দিয়ে বিয়োগ করলে বিয়োগফল 11 দিয়ে ভাগ করা যাবে কিনা। যেমন এখানে আছে 253। 253 শেষ ডিজিট কোনটা? 3। তাহলে 3 বাদ দিলে থাকে 25। 25 থেকে যদি আমি 3 বাদ দেই তাহলে থাকে 22। 22 অবশ্যই 11 দিয়ে ডিভিজিবল হবে, তার মানে 253 11 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, 11 দিয়ে ডিভিজিবল হবে। তোমাদের জন্য ডিভিজিবিলিটি রুলের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 7 11। ঠিক আছে, 7 11 আর 9 ও বলতে পারো আর 12 ও বলতে পারো। এই জিনিসগুলো তোমরা দেখে যাবা, খুব ভালো মতো করে দেখে যাবা। 12 এর নিয়মটা কিন্তু অলরেডি বলে দিছি যে 3 ও 4। 2 আর 3 এর যেটা সেটা হচ্ছে 6 এর জন্য, 3 আর 4 এরটা হচ্ছে 12 এর জন্য। ঠিক আছে, আর এই জিনিসগুলো এটা হচ্ছে তোমরা ভালো করে দেখবা, এই নিয়মগুলো ভালো করে দেখবা, পরীক্ষায় দেখা যাবে যে 7 11 9 12 এই জিনিসগুলোই চলে আসে। ঠিক আছে, চলো তাহলে একটা অঙ্ক করি, যে এই ডিজিট রিলেটেড অঙ্ক, একটা ডিভিজিবিলিটির একটা অঙ্ক করি। চলো, বলতেছে হোয়াট ইজ দ্য লোয়েস্ট পজিটিভ ইন্টিজার, হোয়াট ইজ দ্য লোয়েস্ট পজিটিভ ইন্টিজার দ্যাট ইজ ডিভিজিবল বাই ইচ অফ দি আদার, ইচ অফ দি ইন্টিজার্স 1 through 7 ইনক্লুসিভ। মানে তোমাকে জানতে চাইছে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমার কাছে জানতে চাইছে যে এখানে কোন সংখ্যাটা সবচেয়ে ছোট। এখানে দেখতেছি আমরা সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 420। ওকে, কোন সংখ্যাটা সবচেয়ে ছোট, কিন্তু তোমার রুলসটা কি? রুলসটা হচ্ছে যে কোন সংখ্যা সবচেয়ে ছোট হবে এবং সেটা হচ্ছে কি 1 থেকে 7 সব সংখ্যা দ্বারা ভাগ যাবে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা দেখতে হবে যে সবচেয়ে ছোট সংখ্যাটা কি আছে 420, এটাকে সবগুলা রুল 1 থেকে 7 পর্যন্ত সবগুলা রুল একটু টেস্ট করতে হবে। তাহলে চলো করি। এটা হচ্ছে একটা জোড় সংখ্যা, 1 আর 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 1 আর 2 চলে গেল। 3 এর ক্ষেত্রে কি করব? ডিজিট গুলাকে যোগ করব, ডিজিট গুলা যোগফল 6, 6 কে 3 দ্বারা ডিভিজিবল করা যায়, তাহলে 3 দ্বারাও ডিভিজিবল। 4 এর ক্ষেত্রে কি করব? 4 এর ক্ষেত্রে দেখব লাস্ট, 4 এর ক্ষেত্রে দেখব লাস্ট দুইটা ডিজিট 4 দিয়ে ভাগ যায়। হ্যাঁ, 20 হচ্ছে 4 দিয়ে ভাগ যায়, তার মানে 420 4 দিয়ে ভাগ যায়, তাহলে 4 ও চলে আসলো। 5 এর ক্ষেত্রে 0 দেখতেছি, 5 দিয়েও ভাগ যায়। 6 এর ক্ষেত্রে কি করব? 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়েও ভাগ যাচ্ছে, তার মানে 6 দিয়েও ভাগ যাবে। 7 এর ক্ষেত্রে কি করব? 7 এর ক্ষেত্রে কি করব? আমাদের রুলসটা কি ছিল 7 এর ক্ষেত্রে? 7 এর ক্ষেত্রে রুলসটা কি ছিল? নয় থেকে 10 এর বুক পড়লে কি হবে, যে টপিক পড়াচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, 9 থেকে 10 এর টপিক পড়লে হবে কিনা, 9 থেকে 9 10 এর বইটা পড়লে হবে,
কিন্তু তোমার তো আরো এক্সট্রা কিছু জিনিস আছে যে ম্যাথগুলো আসলে 9-10 এ দেওয়া আছে, সেই ম্যাথগুলো তো আর ওইভাবে আসে না, ওই টপিক রিলেটেড ম্যাথ আসে। তো কিভাবে আসে সেটার জন্য এগুলো দেখতে হবে তোমার। হ্যাঁ, তো সাথে রুলসটা কি ছিল? সাথে রুলসটা হচ্ছে যদি লাস্টের ডিজিটটা বিয়োগ করি, এখানে লাস্টের ডিজিট 0 আছে, তো 42 7 দিয়ে ভাগ যায়, তার মানে এই 420 হচ্ছে 420 এই 1 থেকে 7 পর্যন্ত সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়। এখন কথা হচ্ছে এখানে জানতে চাইছে কিন্তু লোয়েস্ট ইন্টিজার কোথায়, লোয়েস্ট, এই যে লোয়েস্ট ইন্টিজার, ঠিক আছে, লোয়েস্ট পজিটিভ ইন্টিজার। তো এখানে এই জন্যই আমি সিলেক্ট করছি লোয়েস্টটা। যদি এটা ভাগ না যেত তাহলে পরেরটা দেখতাম, আর এটা যদি না যেত তাহলে পরেরটা দেখতাম, ঠিক না? তো যেহেতু লোয়েস্টটা বলছে আমরা একটা ধরেই কিন্তু অঙ্কটা হয়ে গেছে। তো প্রশ্নটা যদি তুমি বুঝো তাহলে অঙ্কটা করতে খুবই ইজি হয়। দেখো এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমরা একে একে চেক করে নিতে পারো। সাতের ক্ষেত্রে বলতেছে লাস্টে 0 আছে, ওটাকে 2 দিয়ে গুণ করব, সো 7 দ্বারা ডিভিজিবল, এটা হয়ে গেল, অ্যানসার ইজ 420। আচ্ছা, এখন চলে আসতেছে প্রাইম এন্ড কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে আর ভাঙা যায় না, যে সংখ্যাকে ভাঙলে ওই সংখ্যা আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, সেটা হচ্ছে প্রাইম নাম্বার। সেই ক্ষেত্রে 1 কিন্তু প্রাইম নাম্বার না, সেই ক্ষেত্রে 1 কিন্তু প্রাইম নাম্বার না। 1 হচ্ছে একটা হোল নাম্বার, এটা প্রাইম নাম্বারের মধ্যে পড়বে না, এটা কম্পোজিট নাম্বারের মধ্যেও পড়বে না। তাহলে প্রাইম নাম্বার বুঝলাম। কম্পোজিট নাম্বার হচ্ছে একের অধিক প্রাইম নাম্বার নিয়ে যে সংখ্যাটা গঠিত হয় সেটা হচ্ছে কম্পোজিট নাম্বার। যেমন 45 এটা হচ্ছে একটা কম্পোজিট নাম্বার, 3 এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, 15 এটা হচ্ছে একটা কম্পোজিট নাম্বার, ঠিক আছে? এখন আমরা একটু লিস্টটা দেখব যে আসলে 1 থেকে 100 এর মধ্যে কতগুলো এরকম সংখ্যা আছে যেটা প্রাইম নাম্বার, যে কটা প্রাইম নাম্বার আছে সেটা আমরা একটু দেখব। দেখো 1 থেকে 10 এর মধ্যে প্রাইম নাম্বার আছে কয়টা? 4টা, 2 3 5 7। একটু ভালো করে দেখো এটা। 10 থেকে 20 এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে? 4টা, 11, আচ্ছা 4টা, সরি, এই যে 4টা, 11 13 17 আর 19। 20 থেকে 30 এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে? 3টা, সরি 3টা না 4টা, নাকি? 20 থেকে 30 এর মধ্যে কয়টা আছে? 20 থেকে 30 এর মধ্যে আছে এই 2টা। 30 থেকে 40 এর মধ্যে কয়টা আছে? 2টা। 40 থেকে 50 এর মধ্যে কয়টা আছে? 3টা। 50 থেকে 60 এর মধ্যে কয়টা আছে? 2টা। 60 থেকে 70 এর মধ্যে 2টা। 70 থেকে 80 এর মধ্যে কয়টা? 3টা। 80 থেকে 90 এর মধ্যে কয়টা? 2টা। 90 থেকে 100 এর মধ্যে একটা। তাহলে একটু দেখো নাম্বারগুলো একটু দেখে নাও। 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 59 61 67 71 73 79 83 89 and 97। আচ্ছা, কেন এই জিনিসগুলো লিখলাম? এখন 1 থেকে 100 এর মধ্যে প্রাইম নাম্বার যেই কয়টা আছে, 1 থেকে 100 এর মধ্যে প্রাইম নাম্বার যেই কয়টা আছে, এগুলো কি আমার মুখস্থ রাখা সম্ভব? আমি সহজেই মনে রাখতে পারবো। দেখো আমি মনে রাখবো কিভাবে? আমি দেখবো যে 1 থেকে 10 এর মধ্যে কয়টা আছে, 50 থেকে 60 এর মধ্যে কয়টা আছে। এইটা যদি আমি মনে রাখতে পারি গেলে খুব সহজেই আমি মনে রাখতে পারবো। দেখো 1 থেকে 10 এর মধ্যে আছে 4টা, এভাবে এখানে 10 থেকে 20 এর মধ্যে আছে 4টা, এভাবে করে আমি নাম্বারগুলো লিখছি। তোমরা এই জিনিসটা মনে রাখতে পারবা, 4 4 2 2 3 2 2 3 2 1। এই ছন্দে তোমরা মনে রাখতে পারবা যে কতগুলো সংখ্যা 1 থেকে 100 এর মধ্যে প্রাইম নাম্বার আছে। কি? 4 4 4 4 2 2 3 2 2 3 2 1। এভাবে করে যদি তোমরা মনে রাখতে পারো, ওই যে একটা গান আছে না, বেলা বোস, এটা কি 2 4 4 1 1 3 9, এরকম একটা ছন্দ তৈরি হয়ে গেছে, 4 4 2 2 3 2 2 3 2 1। এরকম এই সংখ্যাগুলো হচ্ছে প্রাইম নাম্বার 1 থেকে 100 এর মধ্যে আছে। তো প্রাইম নাম্বার তোমরা বুঝলা। ওকে, তাহলে চলো প্রাইম নাম্বার রিলেটেড একটা ম্যাথ করি আমরা। এখানে বলতেছে sum of prime numbers, the sum of prime numbers, the sum of prime numbers that are greater than 60 less than 70। মানে বলতেছে 60 থেকে 70 এর মধ্যে যে কয়টা প্রাইম নাম্বার আছে
সেই প্রাইম নাম্বারগুলোর যোগফল কত, যোগফল জানতে চাইছে। ঠিক আছে, তাহলে 60 থেকে 70 এর মধ্যে প্রাইম নাম্বার কোনটা কোনটা আছে, 61 আর 67। এই দুইটার যোগফল কত, এই দুইটার যোগফল হচ্ছে 128। এখন তোমার জানতে হবে যে কয়টা নাম্বার আছে 60 থেকে 70 এর মধ্যে এবং কোনটা কোনটা প্রাইম নাম্বার, সেই দুইটা যদি তুমি বের করতে পারো এই অঙ্কটা তুমি করতে পারবা। তাহলে দেখো অ্যানসার হচ্ছে 128। আরেকটা চলো আরেকটা করি, একটু একটু কঠিন টাইপসের একটা ম্যাথ করি। দেখো এই অঙ্কগুলো কিন্তু চলে আসছে অলরেডি তোমার কম্পিটিটিভ এক্সামে, বিইউপি তে বা জাহাঙ্গীরনগরে এই অঙ্কগুলো কিন্তু চলে আসে, এই টাইপের অঙ্ক কিন্তু চলে আসে। দেখো বলছে ইফ n ইজ প্রাইম নাম্বার গ্রেটার দেন 3, মানে বলতেছে যে n হচ্ছে একটা প্রাইম নাম্বার, n হচ্ছে একটা প্রাইম নাম্বার, একটা মৌলিক সংখ্যা যেটা হচ্ছে 3 এর চেয়ে বড়। তাহলে 3 এর চেয়ে বড় প্রাইম সংখ্যাগুলো কোনগুলা, n হতে পারে 5, 7, 11, 13 এরকম সংখ্যাগুলো হতে পারে। ওকে ঠিক আছে, বুঝলাম। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার, রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার মানে ভাগশেষ কত হবে, when যখন n স্কয়ার ইজ, মানে n স্কয়ার মানে হচ্ছে 5 এর স্কয়ার কত 25, 5 এর স্কয়ার কত 25, 7 এর স্কয়ার কত 49, 11 এর স্কয়ার কত 121, ঠিক আছে, 13 এর স্কয়ার কত 169, ঠিক আছে। এখন বলতেছে is divided by 12, is divided by 12 মানে 3 এর চেয়ে বড় কোন প্রাইম সংখ্যাগুলো আছে যেগুলোকে স্কয়ার করলে মানে ওইটার ভাগশেষ কত হবে যদি ওইটাকে 12 দিয়ে ভাগ করি। তাহলে দেখো 25 কে যদি আমি 12 দিয়ে ভাগ করি, 25 কে আমি যদি 12 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত থাকে, ভাগশেষ কত থাকে 1। 49 কে যদি আমি 12 দিয়ে ভাগ করি ভাগশেষ কত থাকে 1। 121 কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত থাকে 1। তার মানে প্রতি ক্ষেত্রে আমরা দেখতেছি 3 এর চেয়ে বড় প্রাইম সংখ্যা সেটাকে যদি স্কয়ার করি আর 12 দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকতেছে, 1 অবশিষ্ট থাকতেছে। এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমরা দেখে নিও। এখন চলে আসবো হচ্ছে ফ্যাক্টরস এন্ড মাল্টিপলস। ফ্যাক্টরস এন্ড মাল্টিপল হচ্ছে গুণনীয়ক আর গুণিতক। যারা সায়েন্সে পড়ছো তারা একটু ভালো জানো, এগুলো কিন্তু আমরা 5, 6 এ পড়ে আসছি যে গুণনীয়ক আর গুণিতক কোনগুলা। হ্যাঁ 5, 6 এ পড়ে আসছি, তোমরা একটু দেখো 5, 6 এ আমরা পড়ছি কিন্তু ভুলে যেতে পারো বা মনে রাখতে পারো, মনে নাও থাকতে পারে। ফ্যাক্টর হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক, মানে কোন একটা সংখ্যা ধরো হচ্ছে 12, এই সংখ্যাকে যেই সকল সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, যেই সকল সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যার ফ্যাক্টর। যেমন 12 হচ্ছে একটা কম্পোজিট নাম্বার মানে যৌগিক সংখ্যা, এই সংখ্যাকে 1, 2, 3, 4, 6, 12 এই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে 12 গুণনীয়ক, ঠিক আছে। আর 17 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, যেহেতু এটা একটা মৌলিক সংখ্যা এটাকে 1 এবং ওই সংখ্যা মানে 17 দ্বারা অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, মানে ওই কোন সংখ্যা এর উৎপাদক হবে না বা গুণনীয়ক হবে না, ঠিক আছে। এখানে দেওয়া আছে দেখো 42 কে কত কত সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 42 কে ভাগ করা যায় হচ্ছে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, 14 দিয়ে, 21 দিয়ে, 42 দিয়ে, ঠিক আছে। এইগুলো আমরা কিভাবে বের করি, এগুলো আমরা বের করে হচ্ছে এই সংখ্যাকে ভেঙে ভেঙে, ঠিক না, আমরা কিন্তু শিখছি, এটা আমরা সামনে আরেকটু পরের লেকচারেও দেখব। আর মাল্টিপল হচ্ছে মানে গুণিতক হচ্ছে কোনো একটা সংখ্যা ওই সংখ্যার সাথে ন্যাচারাল নাম্বার মানে পজিটিভ সংখ্যা, ন্যাচারাল পজিটিভ সংখ্যা 1, 2, 3 এই সংখ্যাগুলো দিয়ে যদি গুণ করি, গুণ করার পরে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাগুলো হচ্ছে ওটার গুণিতক। যেমন এখানে দেখো 20 এর সাথে 1 গুণ করলে 20, 20 এর সাথে 2 গুণ করলে 40, 20 এর সাথে 3 গুণ করলে নামতা পড়তেছি আর কি, ঠিক আছে, ধারাপাত নামতা পড়তেছি আমরা। তো এখানে যতগুলো সংখ্যা আছে, এখন 20 এর গুণিতক কতগুলা, 20 এর গুণিতক কিন্তু অসংখ্য আছে, অগণিত আছে। হ্যাঁ
ইনফিনিট নাম্বার অফ গুণিতক আছে, কিন্তু গুণনীয়ক কয়টা? গুণনীয়ক কিন্তু ডেফিনিট নাম্বার, মানে গুণনীয়ক কিন্তু বের করা যায় যে কয়টা গুণনীয়ক আছে, কিন্তু গুণিতক কিন্তু কয়টা আছে এটা কিন্তু বের করা সম্ভব না, অনেকগুলো গুণিতক থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে দেখো 12 মাল্টিপল গুলো লিখে দিছে, আরো অনেক আছে। 6 এর মাল্টিপল গুলো লিখে দিছে, অনেক আছে। 23 এর মাল্টিপল গুলো লিখে দিছে, অনেক আছে, অনেক হিউজ নাম্বার অফ আছে, ইনডেফিনিট নাম্বার। 6 এর মাল্টিপল বা এই মাল্টিপল সংখ্যা অনেকগুলো আছে। আচ্ছা, প্রাইম ফ্যাক্টরাইজেশন। কোন একটা সংখ্যাকে আমি যদি মৌলিক সংখ্যার ফ্যাক্টরে প্রকাশ করি, কোন একটা সংখ্যাকে আমি যদি মৌলিক সংখ্যার ফ্যাক্টরে প্রকাশ করি, মানে মৌলিক সংখ্যার আকারে প্রকাশ করি, তখন ওইটাকে বলবো আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন। এটা কিন্তু তোমরা করছো অলরেডি এর আগেও। দেখো চলো আমরা একটা সংখ্যা করি, ধরো একটা সংখ্যা হচ্ছে 42। 42 হচ্ছে একটা সংখ্যা নিলাম। এই সংখ্যাকে আমরা কি করতাম? আগে এরকম লসাগু করতাম, 2 দিয়ে ভাগ করতাম, আসতো 21, 3 দিয়ে ভাগ করতাম, আসতো 7। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে 42 ইজ ইকুয়ালস টু 2 ইনটু 3 ইনটু 7। এখানে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন বলছি, এই কারণে 1 কিন্তু আনি নাই। ঠিক আছে? তাহলে 42 এর প্রাইম ফ্যাক্টর কোনগুলো? 42 এর প্রাইম ফ্যাক্টর হচ্ছে এই যে 2 3 7, এটা হচ্ছে 42 এর প্রাইম ফ্যাক্টর। ওকে? অথবা ধরো একটা আরো বড় সংখ্যা আমরা ধরি, বা হচ্ছে আর একটা এমন সংখ্যা ধরি যে সংখ্যাকে হচ্ছে ধরো 64। 64 কে আমরা ভাঙাই। 64 কে ভাঙলে কি হবে? 2 দিয়ে ভাঙতে পারবো, 32 আসবে, আবার 2 দিয়ে ভাঙতে পারবো, 16 আসবে, আবার 2 দিয়ে ভাঙতে পারবো, 8 আসবে, আবার 2 দিয়ে ভাঙতে পারবো, 4 আসবে, 4 কে আবার 2 দিয়ে ভাঙতে পারবো, 2, এরকম। তাহলে 64 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার কয়টা? 2 আছে কয়টা? দেখো 2 আছে কয়টা? 2 আছে 1 2 3 4 5 6। তাহলে এটা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 6। তার মানে 64 এর প্রাইম ফ্যাক্টর মাত্র একটা। 64 এর প্রাইম ফ্যাক্টর মাত্র কয়টা? একটা। কারণ 2 ছাড়া অন্য কোনো প্রাইম নাম্বার নাই যেটা দ্বারা 64 কে ভাগ করা যায়। এই যে দেখো 48 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে বলছে, এটা কি করতে পারবা তোমরা? এটা কি তোমরা চেক করতে, এটা কি তোমরা করতে পারবা? তোমাদের খাতায় করতে পারবা এই অঙ্কটা? এটা বলছে 48 অ্যাজ প্রাইম ফ্যাক্টর, তোমাকে এটাকে বের করতে বলছে। হ্যাঁ, 48 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে বলছে, এটা কি করতে পারবা? তো এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হলে কি করতে হবে? 48 কে কি করতে হবে? প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, থাকলো 24। 24 কে 2 দিয়ে ভাগ করলাম, থাকলো 12। 12 কে 2 দিয়ে ভাগ করলাম, থাকলো 6। 6 কে 2 দিয়ে ভাগ করলাম, থাকলো 3। তাহলে আমরা লিখতে পারি 48 ইজ ইকুয়ালস টু 2, কয়টা আছে? 1 2 3 4, চারটা আছে, ইনটু 3। তাহলে 48 এর প্রাইম ফ্যাক্টর কয়টা? দুইটা, 2 আর 3। 2 আর 3 হচ্ছে 48 এর প্রাইম ফ্যাক্টর। দেখো এখানে করে দেওয়া আছে সুন্দর করে। এই হচ্ছে এটার অ্যানসার। হ্যাঁ, এইটা হচ্ছে আরেকটা। একটু চলো এই অঙ্কটাও আমরা করি। এখানে বলতেছে হাউ মেনি প্রাইম নাম্বারস বিটুইন 1 and 100 আর ফ্যাক্টরস অফ 7150। 7150 এর কতগুলা প্রাইম ফ্যাক্টর আছে? তাহলে চলো 7150 এর প্রাইম ফ্যাক্টর বের করতে হলে কি করতে হবে? এটাকে ফ্যাক্টরাইজেশন করতে হবে, ঠিক না? এটাকে ভাগ করতে হবে। কি করবে? এটাকে কত দিয়ে ভাগ করা যায়? সর্বপ্রথমে এটা একটা জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যাবে। 7 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 3, 1 অবশিষ্ট থাকে 5, 35 25। ঠিক আছে? না, হয়নি। 7150 2 দিয়ে ভাগ করলে থাকে 3, 5, 1 অবশিষ্ট থাকে 7, 5। ওকে, এখন কি দেখতেছি 5 আছে, 5 দিয়ে ভাগ করে দিই। 5 দিয়ে ভাগ করলে থাকে 7, 1, 5।
ঠিক আছে, আবার 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে 14 3 143, 143 কে যদি ভাগ করি সেই ক্ষেত্রে কি থাকে, 143 হচ্ছে কত দিয়ে ভাগ যায়, 143 কত দিয়ে ভাগ যাচ্ছে, 11 দিয়ে ভাগ যাচ্ছে, 1 আর 3, এই তো। তাহলে আমরা যেটা দেখলাম যে 7150 এটা হচ্ছে, এটা প্রাইম ফ্যাক্টর কি আছে দেখো, 2 আছে একটা, 5 আছে দুইটা, 5 স্কয়ার, 11 আছে একটা, আর 13 আছে একটা। তাহলে এটা প্রাইম ফ্যাক্টর কয়টা, এটা প্রাইম ফ্যাক্টর হচ্ছে, এটা প্রাইম ফ্যাক্টর কয়টা, 1 2 3 4, কয়টা আছে, 4টা। এই হচ্ছে আমার উত্তর। তো এরকম অঙ্ক কিন্তু আসবে তোমাদের পরীক্ষায়, একটু ভালো করে বুঝে নিবা যে আসলে কি চাচ্ছে আমাকে, হাউ মেনি প্রাইম নাম্বারস বিটুইন 1 and 100 আর ফ্যাক্টরস অফ 7150। দেখো এখানে সলিউশন করে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখতে পারবা। আরেকটা প্রাইম ফ্যাক্টর রিলেটেড ম্যাথ, এটা কিন্তু আইবিএ তে আসছিল এর আগে একবার। ঠিক আছে, একটু ভালো করে দেখো, একটু মনোযোগ দিয়ে তোমরা একটু দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করি। অঙ্কটার মধ্যেই অঙ্কটার উত্তর আছে, অঙ্কটা যদি আমরা পড়তে পারি খুব ভালো মতো বুঝি, তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। দেখো এখানে বলতেছে x is the product of the positive integers from 1 to 8, মানে বলতেছে যে x হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা আমরা পাবো কখন, যখন 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা গুণ করব। তার মানে x equals to 1 into 2 into 3 into 4 into 5 into 5 into 6 into 7 into 8, এই হচ্ছে x। আচ্ছা ঠিক আছে, ওকে। and if I, k, m and p are positive integers such that x equals to, এটা এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দিছে যে x equals to, এখানে বলে দিছে x equals to 2 to the power I into 3 to the power k into 5 to the power m into 7 to the power p, এইভাবে দেওয়া আছে। এখন আমাকে বের করতে বলছে কি, এই যে যে পাওয়ার গুলো দেওয়া আছে, পাওয়ারের যোগফল আমাকে এটা বের করতে বলছে। তাহলে এইটা আমরা কিভাবে পাবো, এটা আমরা তখনই পাবো যখন আমরা দেখতেছি যে x equals to এটা, x equals to এটা, তাহলে আমরা বলতে পারি না, আমরা কিন্তু বলতে পারি যে this one equals to this one। ঠিক আছে, মানে এই পুরোটা 1 থেকে 8 এর গুণ এইটা। আরেকটা জিনিস, প্রোডাক্ট মানে কিন্তু পণ্য না, প্রোডাক্ট মানে গুণফল। ঠিক আছে, গুণফল। তাহলে আমরা দেখি, আমরা যেহেতু দেখলাম এটা, তাহলে চলো 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 ইকুয়ালস টু কি লিখতে পারবো আমরা, 2 to the power I, 3 to the power k, 5 to the power m, 5 to the power m into 7 to the power p। তাহলে এখানে দেখো আমরা প্রাইম ফ্যাক্টরে প্রকাশ করতে পারি, 2 আছে এখানে কয়টা, 3 into 2 স্কয়ার লিখতে পারি, 5 into 2 into 3 into 7 into 2 কিউব, এভাবে লিখতে পারি। তাহলে 2 কয়টা আছে, 2 কয়টা আছে একটু দেখো, 2 এখানে আছে একটা, এখানে আছে দুইটা, এখানে আছে একটা 3, এখানে আছে একটা, এখানে আছে তিনটা, তাহলে 3 আর 1 4, 4 আর 2 6 আর 1 7, তাহলে 2 to the power 7 আছে। ওকে, 3 আছে কয়টা, 1 2, দুইটা আছে, তাহলে 3 স্কয়ার্ড, 5 আছে কয়টা, একটা, আর 7 আছে কয়টা, একটা। তাহলে আমরা পেয়ে গেলাম 2 এর পাওয়ার হচ্ছে 7, 2 এর পাওয়ার হচ্ছে 7, তাহলে I is equals to 7, k is equals to 2, m is equals to 1 and 7 is equals to 1। তাহলে এই সবগুলো যোগ করলে কত পাওয়া যাবে, এই সবগুলো যোগ করলে পাওয়া যাবে কত, 7 প্লাস 2 প্লাস 1 প্লাস 1, যোগ করলে কত পাওয়া যাবে, 11। তাহলে আমার অ্যানসার হবে 11, আমার অ্যানসার হবে কি 11। সবাই এই ম্যাথটা বুঝছো, সবাই এই ম্যাথটা বুঝছো? এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ।
ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এই ধরনের ম্যাথ চলে আসে। সবাই কি তোমরা ঘুমায় গেছো নাকি ম্যাথ দেখে? আমরা চলো নেক্সট স্লাইডে যাব। তার আগে এখানে সলিউশন সুন্দর মতো দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখানে কি অঙ্কগুলো কি খুব কঠিন লাগতেছে বা মানে বুঝতে সমস্যা হচ্ছে? আমি কি খুব কঠিন করে বুঝাচ্ছি নাকি ম্যাথগুলা সহজ লাগতেছে একটু বলো। আরেকটা টপিক চলে আসছি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর আর লোয়েস্ট কমন মাল্টিপল। এটা হচ্ছে সোজা বাংলা ভাষায় হচ্ছে গসাগু আর লসাগু। ঠিক আছে, গসাগু হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এইচসিএফ। এইচসিএফ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটাকে আমরা গসাগু বলি। হ্যাঁ, আমরা চলো গসাগুটা একদম ক্লাস 1 থেকে শিখি। ক্লাস 1 থেকে আমরা গসাগুটা শিখি। একটু দেখো, গসাগু মানে হচ্ছে যদি দুইটা সংখ্যার ফ্যাক্টরগুলো কমন থাকে এবং সেটা হাইয়েস্ট কত হতে পারে। ঠিক আছে, সর্বোচ্চ কয়টা হতে পারে সেটা বের করতে বলে তোমাকে। তাহলে আগে ধরো আমরা দুইটা সংখ্যা ধরি। ধরো একটা সংখ্যা তোমাদের পরিচিত সংখ্যা, ধরো 36 হচ্ছে একটা সংখ্যা। আরেকটা সংখ্যা আমরা ধরলাম, ধরো ধরো আরেকটা সংখ্যা ধরি অড, একটা সংখ্যা ধরি অড 21। এই দুইটা সংখ্যার আমরা কি বের করব? আমাকে বলছে, কিন্তু আমাকে কি বলছে? আমাকে বলছে এইচসিএফ বের করতে। হ্যাঁ, আমাকে বলছে এইচসিএফ বের করতে, মানে গসাগু বের করতে বলছে। গসাগু বের করতে হলে আমার কি বের করতে হবে? ফ্যাক্টর বের করতে হবে। ঠিক আছে, ফ্যাক্টর বের হবে। ফ্যাক্টর মানে হচ্ছে গুণনীয়ক বের করতে হবে। তাহলে 36 এর গুণনীয়ক কোনগুলো? 36 এর গুণনীয়ক এভাবে বের করতে হবে, 2 18 9। ঠিক না? তাহলে এর গুণনীয়ক কোনগুলো? 36 এর গুণনীয়ক হচ্ছে 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3। এটা হচ্ছে 36 এর গুণনীয়ক। 21 এর গুণনীয়ক কিভাবে বের করব? 21 কে 3 দ্বারা ভাগ করা যায় 7, তাহলে 3 ইনটু 7। এই হচ্ছে 21। এখন তোমরা দেখো, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে হলে কি করতে হবে? যে এই দুইটা সংখ্যার ফ্যাক্টরগুলোর মধ্যে, এই দুইটা সংখ্যার ফ্যাক্টরগুলোর মধ্যে কোনটা কমন আছে এবং হাইয়েস্ট কমন, সবচেয়ে বেশি কমন কোনটা আছে? এই একটাই আছে, কোনটা? 3। তাহলে 36 আর 21 এর এইচসিএফ হচ্ছে 3। 36 আর 21 এর এইচসিএফ হচ্ছে 3। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে। এখানে দেখো, এখানে বলতেছে ধরো তোমার কাছে 24টি লিচু আর 36টি আম আছে। একটু মজা করে তোমাদেরকে বুঝাই। তোমার কাছে কয়টা লিচু আছে? 24টা লিচু আছে এবং 36টা কি আছে? আম আছে। এখন তুমি সর্বাধিক কতজন ছেলে মেয়েদের মধ্যে সেটা ভাগ করে দিবা। যেহেতু তুমি ভাগ করে দিচ্ছ, সেই ক্ষেত্রে তুমি কি অবশ্যই ফ্যাক্টর বের করবা। তাহলে 24 এর ফ্যাক্টর কোনগুলো? এই যে হচ্ছে 24 এর ফ্যাক্টর গুলো। ঠিক আছে, আর 36 এর ফ্যাক্টর কোনগুলো? এই যে হচ্ছে 36 এর ফ্যাক্টর গুলো। ঠিক আছে, এখন এদের মধ্যে কমন কোনটা আছে? দেখো সবচেয়ে বড় কমন কোনটা আছে? এই যে দেখো, এই হচ্ছে আমার গসাগু। এই হচ্ছে তো আমার গসাগু। ঠিক আছে, গসাগু বুঝছো সবাই? এভাবে আমরা কমন ফ্যাক্টর গুলো বের করলাম, কিন্তু এই কমন ফ্যাক্টর গুলো মধ্যে সবচেয়ে বড় এভাবেও বের করা যায়। ঠিক আছে, এভাবেও বের করা যায়। তাহলে চলো গসাগু রিলেটেড একটা ম্যাথ করি, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে গসাগুটা কিভাবে আসে। দেখো অনেক বড় একটা ম্যাথ না, এই বড় ম্যাথটা কিন্তু খুব ইজিলি করতে পারবা যদি তোমরা হচ্ছে বুঝো। বলতেছে রাফিজা ইজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার এন্ড হ্যাজ 25 গার্লস এন্ড 35 বয়েজ ইন হার ক্লাস। তাহলে তার ক্লাসে কতজন মেয়ে আছে? 25 জন মেয়ে আছে আর 35 জন কি আছে? ছেলে আছে। হ্যাঁ, she wants to divide class into two teams। সে into teams মানে টিমে ভাগ করতে চায় of the same size, একই
সংখ্যায় ভাগ করতে চায়, একই সংখ্যায় ভাগ করতে চায়, while each team has the same number of girls and same number of boys, মানে সে এমন টিম বানাতে চায় যে প্রত্যেক টিমে যতজন মেয়ে থাকবে ততজন ছেলে থাকবে। ওকে, if রাফিজা creates greatest number of teams possible, মানে সে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারে, যদি সে বানায় সেই ক্ষেত্রে ছেলের সংখ্যা কত। তাহলে আমার আগে দেখতে হবে যে কতগুলো টিম সে বানাতে পারে। তাহলে কতগুলো টিম বানাতে পারলে আমার কি করতে হবে, 35 আর 25 এইটা হচ্ছে HCF বের করতে হবে, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে হবে। তাহলে 35 কে আমরা ভাগ করি, দেখো 35 কে আমরা ভাগ করি, 35 কে আমরা যদি 35 এর ফ্যাক্টর যদি বের করি, এই হচ্ছে 35 এর ফ্যাক্টর 1 5 7 35, এই হচ্ছে 35 এর ফ্যাক্টর। এই দেখো 35 এর ফ্যাক্টর বের করে ফেলছে, 25 এরও ফ্যাক্টর বের করে ফেলছে। এই ক্ষেত্রে আমরা দেখতেছি কি, এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এর ফ্যাক্টর হচ্ছে কত, হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 5, হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 5। তার মানে রাফিজা কয়টা টিম বানাতে পারবে, রাফিজা হচ্ছে 5টা টিম বানাতে পারবে। রাফিজা কয়টা টিম বানাতে পারবে, 5টা টিম বানাতে পারবে। এখন আমাকে কি চাইছে যে কয়টা টিম বানাতে পারবে সেটা কি চাইছে, আমার কাছে চাইছে হাউ মেনি বয়েজ উইল বি অন ইচ টিম। এখন দেখো এই প্রশ্নটা কেউ যদি কেয়ারফুলি না পড়ে তাহলে সে কি অ্যানসার দাগে দিয়ে আসবে 5, কিন্তু আসলে চায় নাই কিন্তু যে কয়টা টিম তৈরি করতে পারবে, চাইছে হচ্ছে কয়টা বয়েজ, মানে হাউ মেনি বয়েজ উইল বি অন ইচ টিম, প্রত্যেক টিমে কতজন বয়েজ থাকবে। তাহলে যেহেতু 5টা টিম করতে পারবে আর বয়েজ আছে হচ্ছে 35টা, তাহলে কয়টা বয়েজ থাকবে প্রত্যেকটা টিমে, প্রত্যেকটা টিমে 7টা বয়েজ থাকবে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু অনেক বড়, দেখো অনেক বড় আছে, কিন্তু খুব সহজেই কিন্তু করা হয়ে গেল এই ম্যাথটা। কেউ যদি এইখানে এসে কনফিউজ হয়ে যায় সে কিন্তু 5 দাগায় আসবে, কিন্তু আসলে উত্তর হবে 7। এবার আসো লোয়েস্ট কমন মাল্টিপল। লোয়েস্ট কমন মাল্টিপল হচ্ছে লসাগু। এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে একটু আগে আমরা যেটা দেখলাম হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সেই ক্ষেত্রে দুইটা সংখ্যার ফ্যাক্টর দেখছি, মানে দুইটা সংখ্যার গুণনীয়ক দেখছি। এখন কি দেখবো, দুইটা সংখ্যার গুণিতক গুলো দেখবো। তাহলে চলো 8 এর মাল্টিপল গুলো হচ্ছে 8 16 24 32 40 48, এইগুলা একটু আগে দেখে আসছি। 12 এর মাল্টিপল কত, 12 24 36 48 60 72 এরকম। ঠিক আছে, তাহলে বলতেছে লিস্ট বা লোয়েস্ট, লোয়েস্ট কমন মাল্টিপল কোনগুলো, লোয়েস্ট কমন দেখি এদের মধ্যে কমন কি কি আছে। 8 আর 12 এর মধ্যে কমন কোনগুলো আছে, 24 আছে 48 আছে, এরকম আরো অনেক আছে। ঠিক আছে, তাহলে এই অনেকগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে কত, 24। তাহলে আমরা পেয়ে গেলাম 12 আর 8 এর এলসিএম হচ্ছে 24। এটাকে আমরা এভাবে করতাম, এভাবেও করা যায়, এই জিনিসগুলো দিয়েও করা যায়, যে এখান থেকে 2 গুণ 2 এভাবে করা যায়, দুইটা ওয়েতেই করা যায়। তাহলে চলো আরেকটা করি আমরা। হ্যাঁ, ধরো হচ্ছে একটা সংখ্যা হচ্ছে 17 আর একটা সংখ্যা হচ্ছে 31। 17 আর 31 এর এলসিএম কত, এখন এটা কি বের করতে পারবা, 17 আর 31 এর এলসিএম। এখন দেখতেছি যে এই দুইটা সংখ্যাই কি, এই দুইটা সংখ্যাই হচ্ছে প্রাইম সংখ্যা, প্রাইম নাম্বার। তাহলে যেহেতু প্রাইম নাম্বার এদের মধ্যে কি কোনো কমন মাল্টিপল নাই, যেহেতু নাই কমন মাল্টিপল তাহলে এদের গুণফলই হবে এদের এলসিএম। ঠিক আছে, এদের গুণফলই হবে এলসিএম। একজন বলছে 1 হবে হচ্ছে এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে গসাগু। আমরা এলসিএম বের করতেছি, হ্যাঁ আমরা এলসিএম কিন্তু বের করতেছি, আমরা কিন্তু গসাগু বের করতেছি না। ওকে, দেখো সাজ্জাদ, এই এলসিএম রিলেটেড একটা ম্যাথ দেখো। সাজ্জাদ উইন্স 5 টিকেটস ফ্রম এভরি গেম। সাজ্জাদ প্রত্যেকটা গেমে কয়টা টিকেট জিতে, সে 5টা টিকেট জিতে। তাহানি উইন্স 11 টিকেটস, মানে সে 11টা। তাহলে সাজ্জাদ আমরা একটু লিখি, সাজ্জাদ জিতে কয়টা, 5টা,
আর তাহানি জিতে কয়টা? তাহানি জিতে 11টা। আচ্ছা, when they stopped playing games, যখন তারা খেলা বন্ধ করে দিল, সাজ্জাদ and তাহানি had won same number of total tickets, তারা একই সংখ্যক টিকিট জিতছে। তাহলে আমরা কি এখন বের করতে পারবো যে তারা কয়টা টিকিট জিতছে? হ্যাঁ, আমরা বের করতে পারবো যে 5 আর 11 লসাগুই হচ্ছে সেম নাম্বার হবে, ঠিক না? তাহলে তারা দুইজনে মিলে 55টা টিকিট জিতছে। ওকে, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ গেমস দ্যাট সাজ্জাদ কুড হ্যাভ প্লেড? তাহলে সাজ্জাদ কয়টা গেম খেলছে? দেখো, সাজ্জাদ প্রত্যেকটা গেমে 5টা টিকিট জিতে, তাহলে সে তাহানির সমান টিকিট জিততে হলে তার কয়টা গেম খেলতে হবে? অবশ্যই 11টা গেম খেলতে হবে, ঠিক না? কারণ সে প্রত্যেকটা গেমে 5টা টিকিট জিতে, এরকম 11টা গেম খেললে সে 55টা টিকিট জিতবে। আর তাহানি একটা গেমে 11টা টিকিট জিতে, সেক্ষেত্রে সে যদি 5টা গেম খেলে, সেই ক্ষেত্রে সে কিন্তু সমান সংখ্যক টিকিট জিতে ফেলবে। তার মানে সাজ্জাদ 11টা গেম খেললে তাহানির সমপরিমাণ টিকিট অর্জন করতে পারবে। আচ্ছা, এই যে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক। এই জিনিসটা নিয়ে সবারই কনফিউশন থাকে যে এই ম্যাথটা কিভাবে পারবো, এই ম্যাথগুলো। হ্যাঁ, এইগুলো করার অনেক সহজ টেকনিক আছে, তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা পারবা। হ্যাঁ, দেখো, অড নাম্বার হচ্ছে বিজোড় সংখ্যা, ইভেন নাম্বার হচ্ছে জোড় সংখ্যা, এটা তো সবাই জানে। অড হচ্ছে বিজোড়, ইভেন হচ্ছে জোড়। আচ্ছা, তাহলে নিয়ম হচ্ছে যদি অড সংখ্যার সাথে আমি অড যোগ করি বা বিয়োগ করি, সেই ক্ষেত্রে ইভেন নাম্বার পাওয়া যায়। অড এর সাথে, অড সংখ্যার সাথে যদি আমি অড যোগ করি বা বিয়োগ করি, সেই ক্ষেত্রে ইভেন নাম্বার পাওয়া যায়। এখন আমি কি এই রুল মুখস্থ করব? আমি কি বসে বসে এই রুল মুখস্থ করব যে অড সংখ্যার সাথে অড যোগ করলে ইভেন, অড সংখ্যা থেকে অড বিয়োগ করলে অড বা ইভেন, এগুলো কি আমি মুখস্থ করব? না। যখন আমাকে বলবে যে অড সংখ্যার সাথে অড যোগ করো, তখন আমি মনে মনে অড সংখ্যা নিয়ে নেব। অড সংখ্যাগুলো তো তোমরা জানো, অড সংখ্যা হচ্ছে 2, 1, 3, 5, 7, 9, এগুলো হচ্ছে অড সংখ্যা। আর ইভেন সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10, এগুলো হচ্ছে ইভেন সংখ্যা। তো এরকম আমরা মনে মনে যে সংখ্যা বলবে সেই সংখ্যার যে কোনো একটা এক্সাম্পল নিয়ে নিব, সেই অনুযায়ী আমরা করব। যেমন ধরো 3 যোগ 3 কি হবে? 6 হবে, একটা ইভেন সংখ্যা। অথবা 5 থেকে 3 বিয়োগ করব, 5 থেকে 3 বিয়োগ করব, কত হবে? 2, একটা ইভেন সংখ্যা। ইভেন সংখ্যার সাথে ইভেন সংখ্যা যোগ বা বিয়োগ করলে ইভেন পাওয়া যায়। এখন এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই জিনিসটা একটু খেয়াল করো। অড সংখ্যার সাথে ইভেন সংখ্যা যোগ বিয়োগ করলে অড পাওয়া যায়, অড এর সাথে গুণ করলে অড সংখ্যা অড পাওয়া যায়, ইভেন সংখ্যার সাথে ইভেন সংখ্যা গুণ করলে ইভেন পাওয়া যায়, অড সংখ্যার সাথে ইভেন সংখ্যা গুণ করলে ইভেন পাওয়া যায়। এটা একটু খেয়াল করো। অড সংখ্যার সাথে অড সংখ্যা গুণ করব, 5 এর সাথে 7 গুণ করব, পাওয়া যাবে 35। ইভেন সংখ্যার সাথে ইভেন সংখ্যা গুণ করব, পাওয়া যাবে 48। অড সংখ্যার সাথে ইভেন সংখ্যা গুণ করব, পাওয়া যাবে 14। তার মানে আমরা এখানে এক্সাম্পলটা অনুযায়ী যদি মনে রাখি, বা যে কোনো নিজের পাতানো কোনো সংখ্যা দিয়ে যদি মনে রাখি, তাহলে কিন্তু আমার হয়ে যায় যে কিভাবে এই অড সংখ্যা আর ইভেন সংখ্যা কাজ করে। ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো, বলতেছে যদি অড সংখ্যা হয়, এই অড সংখ্যার যদি পজিটিভ ইন্টিজার হয়, মানে পজিটিভ ইন্টিজার মানে কি, ধরো 1 বা 2 বা 3, এগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার। যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে সেটা কি হবে? অড হবে। আর যদি ইভেন সংখ্যা হয়, সেটার পাওয়ার যদি পজিটিভ ইন্টিজার হয়, তাহলে সেটা কি হবে? সেটাও ইভেন হবে। হ্যাঁ, ওকে, এই রুলসটা কি বোঝা গেছে? এই রুলসটা কি তোমরা বুঝতে পারছো?
ওকে, চলো আমরা ম্যাথ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা ম্যাথ করে এই জিনিসগুলো আরো ভালো করে বুঝি। দেখো বলছে ইউ ইজ ইভেন, মানে ইউ হচ্ছে একটা ইভেন নাম্বার, যে কোনো একটা ইভেন নাম্বার ধরো 4। ডাব্লিউ ইজ অড, যে কোনো একটা অড নাম্বার ধরো 3। হোয়াট ইজ ইউ প্লাস ইউ ইনটু ডাব্লিউ। আচ্ছা তাহলে 4 ইনটু সরি 4 প্লাস 4 ইনটু 3, তাহলে কি আসে দেখো 4 প্লাস 12 16, তার মানে একটা ইভেন সংখ্যা আসতেছে। এটার উত্তর হচ্ছে এটা ইভেন সংখ্যা। খুব সহজ হয়ে গেল না? আবার দেখো, এই যে দেখো এটা কিন্তু আইবিএ তে আসছে, অলরেডি আইবিএ তে চলে আসছে এই ম্যাথটা, একটু ভালো করে দেখো। ইফ x ইজ অ্যান অড ইন্টিজার, তাহলে x কে কি ধরতে পারি আমরা? x কে আমরা ধরতে পারি 3 5 7 এগুলো ধরি। হ্যাঁ, 1 ধরবো না, 1 ধরলে দেখা যাবে যে নাম্বারটা অন্যরকম আসতে পারে, সো 1 ধরবো না, এগুলো ধরলাম, যে কোনো একটা ধরবো। ফর হুইচ অফ দা ফলোইং ইকুয়েশন মাস্ট y বি, মানে y এর কথা বলতেছে, y ইভেন ইন্টিজার হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমটা টেস্ট করি, এই নাম্বারটা টেস্ট করি। যদি x 3 হয়, যদি x 3 হয় তাহলে সেই ক্ষেত্রে কি 3y equals to 15, that means y equals to 5। আমাকে চাইছে y কখন ইভেন হবে, কোন অপশনে আমার y ইভেন হবে। এই অপশনটা আমার ইভেন দিচ্ছে না, অড দিচ্ছে। এই ক্ষেত্রে ট্রাই করি 3 plus 2y equals to 15। আমরা কিন্তু 3 ধরে নিছি। কেন ধরছি 3? কেন আমরা 3 ধরছি? কারণ আমাকে বলছে যে x হচ্ছে একটা অড ইন্টিজার। আমি তো বারবার এখানে মুখস্থ করে আমার যদি করতে যাই দেখা যাবে যে আমার ভুল হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি একটা অড সংখ্যা ধরে নিছি। এখন কি 2y is equals to 12, y equals to কত 6 পেলাম। ওকে, এটা আমাদের উত্তর হতে পারে, ঠিক না? এটা দেখি, এখানে দেখতেছে 2 into 3 plus y is equals to 15। এখানে দেখলাম 6 plus y is equals to 15, তার মানে y is equals to 9। ওকে, আচ্ছা এটা দেখি 3 into 3 plus y is equals to 15, তাহলে এখানে আসতেছে 9 plus y is equals to 15, তাহলে y equals to 6। তাহলে এটাতেও আসতেছে 6, এটাতেও আসতেছে 6, কোনটা হবে আমাদের উত্তর? আমরা কি কোথাও ভুল করেছি? দেখো তাহলে এখানে মনে হয় আমাদের একটা ভুল হয়েছে, এটাও তো হতে পারে, ঠিক না? দেখি তো আমাদের অপশনটাতে মেবি ভুল থাকতে পারে। সি, আমাদের অপশন সি হচ্ছে এটা, বি কোথায়? বি অপশন কই? ওকে, আচ্ছা এখানে কি করছে? আচ্ছা তাহলে এইখানে আমরা যেটা দেখলাম যে এইখানে উত্তরে আমাদের যেহেতু এখানে 6 আসছে, দেখো একটু কনফিউজিং একটা ম্যাথ। এখানে দেখো 6 আসছে, এখানে 2 into y, এখানে x এর মান যেহেতু অড, যে কোনো অন্য আরেকটা অড নাম্বার যদি আমরা ধরি সেই ক্ষেত্রে কিন্তু এই 2y ইভেন হয়ে যাবে। সেই ক্ষেত্রে y এর মান অডও হতে পারে ইভেনও হতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার অ্যানসার হবে এটা, কারণ এটা যে কোনো ক্ষেত্রে ট্রু হবে, মানে এই অপশনে y এর মান অডও হতে পারে ইভেনও হতে পারে।
পরেরটাতে চলে আসতেছি, আমরা পরের টপিকে চলে আসি। এখানে আমার আসতেছে রিমাইন্ডার প্রবলেমে। এখানে এই জিনিসটা দেখতে হবে যে আমাদের টার্মগুলো একটু বুঝতে হবে যে কোনটা কোন টার্ম। যেটা হচ্ছে ভাজ্য, সেটাকে আমরা ডিভিডেন্ড বলি। যেটা ভাগফল সেটা আমরা কোশিয়েন্ট বলি। যেটা দিয়ে ভাগ করি ভাজক সেটা হচ্ছে ডিভাইজর। যেটা ভাগশেষ সেটা হচ্ছে রিমাইন্ডার। যেটা ভাজ্য সেটা ডিভিডেন্ড, যেটা ভাগফল সেটা হচ্ছে কোশিয়েন্ট, যেটা ডিভাইজর সেটা হচ্ছে ভাজক, আর যেটা ভাগশেষ সেটা হচ্ছে রিমাইন্ডার। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে যে যদি কোনো একটা সংখ্যা n এটা বের করতে চাই, তাহলে সেটা ক্ষেত্রে কি করতে হবে, আমার কোশেন্টকে ডিভাইজার দ্বারা গুণ করতে হবে, d ইনটু কিউ প্লাস কি করতে হবে, রিমাইন্ডার r। এই হচ্ছে আমাদের ফর্মুলা। চলো এই ফর্মুলাটা একটু ভালো মতো শিখি। এখানে ধরো একটা সংখ্যা 9 কে আমরা ভাগ করতেছিলাম কি দিয়ে, 9 কে আমরা ভাগ করতেছিলাম 2 দিয়ে, ঠিক আছে। সেই ক্ষেত্রে 2 এর ক্ষেত্রে আমার ফলাফল কি আসছে 4, ভাগশেষ আসছে 1, এই 8 দিয়ে। তাহলে 9 ইজ ইকুয়ালস টু 4 ইনটু 2 প্লাস 1, এইভাবে আসে, ঠিক আছে। এই হচ্ছে আমার সেই সূত্র যে ডিভিডেন্ড ইজ ইকুয়ালস টু ডিভাইজর ইনটু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার। এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলা। এটা একটু দেখে নাও, n ইকুয়ালস টু dq প্লাস r। এই রিলেটেড একটা ম্যাথ আসছে সামনে, দেখো এই ম্যাথটা একটু করি চলো। এখানে বলতেছে the remainder is 57 when a number is divided by 10,000। কোন একটা সংখ্যাকে 10,000 দিয়ে ভাগ করার পর, কোন একটা সংখ্যাকে 10,000 দিয়ে ভাগ করার পর ভাগশেষ কি থাকতেছে, ভাগশেষ থাকতেছে 57। ওকে, এখন বলতেছে what is the remainder when the same number is divided by 1000। মানে ওই একই সংখ্যাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে। এটা খুবই সহজ একটা প্রশ্ন। এখানে বলতেছে যে 10,000 দিয়ে কোন একটা সংখ্যাকে ভাগ করার পর সেই সংখ্যার রিমাইন্ডার থাকে হচ্ছে 57। তাহলে সেই সংখ্যাটা কত হতে পারে, সেই সংখ্যাটা হতে পারে 10,057, ঠিক আছে। এখন ওই সংখ্যাকে আমি যদি 1000 দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে রিমাইন্ডার 57ই থাকবে, কারণ 57 কিন্তু এই 1000 এর কোনো মাল্টিপলও না, কোনো ডিভাইজারও না, মানে কোনো ফ্যাক্টরও না। সেই ক্ষেত্রে 1000 দিয়ে ভাগ করলেও সেটা 57 থাকবে, 100 দিয়ে ভাগ করলেও সেটা 57ই থাকবে। অনেকভাবে এই ম্যাথটা করা যায়। এই দেখো আমরা যে রুলসে করছি যে ধরে নিলাম যেহেতু 10,000 দিয়ে ভাগ করার পরে রিমাইন্ডার 57 থাকে, তাহলে সংখ্যাটা হবে 10,057। সেই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে সাজাতে পারি যে 10,057 কে 1000 দিয়ে ভাগ করলে এই যে রিমাইন্ডার কি থাকতেছে 57 থাকতেছে। তো এই হচ্ছে আমাদের আজকের ম্যাথ ক্লাস। তোমাদের এই ম্যাথ রিলেটেড আর কোনো যদি প্রবলেম থাকে এইখানে এই লেকচারে তোমরা একটু আমাকে কমেন্টে জানা দাও। আর তোমাদের প্রিভিয়াস ক্লাস, গত ক্লাসটা নিয়ে যদি কোনো সমস্যা থাকে, কোনো জানার কিছু থাকে, তাহলে আমাকে কমেন্টে একটু জানাও।
সবাই কি ম্যাথগুলো বুঝছো? ম্যাথগুলো না বুঝলে বলো যে কোন ম্যাথটা বুঝো নাই বা কোন টপিকটা বুঝো নাই, আমি আবার ডিসকাস করব তোমাদের সাথে। আব্দুল্লাহ রাতুল আসো, সৌমিক রহমান আসো, জুবাইর উৎস আসো, আফরিন আসো, ইয়াসিন আরাফাত আসো। হ্যাঁ, তোমরা একটু বলো যে তোমাদের কোন টপিকটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা, বা তোমাদের ইংলিশ লেকচার নিয়ে কোনো সমস্যা আছে কিনা, এটা একটু বলো। এখন কি এই রিলেটেড ম্যাথ পারবা তোমরা? আচ্ছা, নসীন সামিহা বলছো হ্যাঁ জি বুঝছো ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বলছো হ্যাঁ বুঝতে পারছো, গুড, ভেরি গুড। আচ্ছা, তোমরা কি এই রিলেটেড ম্যাথ করতে পারবা? তোমাদের কি মেন্টরস কিউ ব্যাংক তোমরা কিনে রাখছো? মেন্টর কিউ ব্যাংক কে কে কিনছো একটু বলো তো। আচ্ছা, আফিয়া বলছো, আফিয়া মাহমুদ বলছো কিনছো। আচ্ছা, মেন্টরস কিউ ব্যাংক থেকে তোমরা প্রথম চ্যাপ্টারটা কিন্তু করতে পারবা। এখন নাম্বারস রিলেটেড ম্যাথ আছে ওইখানে, তোমরা ওই ম্যাথগুলো করতে পারবা। এছাড়া আমি কিন্তু প্র্যাকটিস শিট তোমাদেরকে দিয়ে দিব, সেখানে সলিউশন সহ দেওয়া থাকবে। তোমরা এই সলিউশনগুলো এখান দেখে করতে পারবা। প্রবলেম হলে আমাকে জানাতে পারবা। নিউ এডিশন কিনবো, নিউ এডিশন কেনার কোনো দরকার নাই। মেন্টরস কিউ ব্যাংক আগে যা ছিল তাই আছে। মেন্টরস কিউ ব্যাংক নিউ এডিশন কেনার দরকার নেই, আগে যা ছিল তাই আছে। এখন ওইটা নিউ এডিশন কিনে কোনো লাভ নেই, একই জিনিস ঘুরায় পাচায় সেম। সো তোমরা পুরানটা কিনলেও হবে, একই জিনিস, পিসটা হয়তো ডিফারেন্ট থাকতে পারে। ইয়াসিন আরাফাত ভাইয়া কিনছো, আচ্ছা ঠিক আছে। ইংলিশ রিলেটেড কোনো প্রবলেম আছে? ইংলিশ রিলেটেড কোনো প্রবলেম আছে? ইংলিশে একজন একটা প্রবলেম বলছো, আহ, আফরিন মনে হয় প্রবলেম বলছো, যে ভাই কি একটা প্রবলেম ছিল কমেন্টে জানাইছিল, একটু কি বলবা? আচ্ছা, আমাদের একটু সময় আছে, আমি তোমাদেরকে একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলি। যে তুমি আইবি এর পরীক্ষাতে কিভাবে এইস করবা, কিভাবে আইবি এর পরীক্ষাতে ভালো করবা। দেখো, প্রতিটা কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের ভালো করার মূল মন্ত্র হচ্ছে তোমরা মাথা থেকে ঝেড়ে ফেলে দিবা যে তুমি ফুল মার্কে অ্যান্সার করে আসবে, এই জিনিসটা ঝেড়ে ফেলে দাও। প্রেশার নেওয়া বন্ধ করে দাও যে আমি টেনশনে আছি। অনেক বেশি টেনশন করে এই তোমাদের লেভেলের পোলাপানরা, যে আমি ভাই আমার অনেক টেনশন হইতেছে, আমি এগুলা পারবো কিনা। তোমরা হচ্ছে শুরু থেকেই কনফিডেন্ট থাকার চেষ্টা করবা যে না, আমি যে ম্যাথগুলো করে যাচ্ছি, আমি যে ম্যাথগুলো করতেছি, যেগুলো প্র্যাকটিস করতেছি, সেই ম্যাথগুলো আমি যেভাবে আমি দিয়ে আসতে পারবো। এই জিনিসটা তোমার মাথায় রাখবা। এবং অবশ্যই অবশ্যই ফুল মার্কসের অ্যান্সার করবা না। কি করবা, তোমার 25টা কোশ্চেন যদি দেয়, তুমি টার্গেট করবা যে ভাই আমি আছে 18টা থেকে 20টা অ্যান্সার দাগাবো, আমার 5টা অ্যান্সার মানে 5টা কোশ্চেন দেখারই কোনো দরকার নেই। 5টা কোশ্চেন আমি দেখবই না, অনেক বড়, দেখতেই পড়তেই সময় লাগতেছে 2 মিনিট, ওই প্রশ্নটা আমি চোখ বুলাবই না, ওই প্রশ্নটা স্কিপ করে পরে কোশ্চেনটাতে যাব। ছোট ছোট ম্যাথগুলো থাকবে, নাম্বারস রিলেটেড ম্যাথগুলো অ্যান্সার করতে তেমন বেশি সময় লাগে না। বড় বড় ম্যাথগুলো স্কিপ করে যাব, দেখবো যে কয়টা কোশ্চেন অ্যান্সার করছি, ম্যাথের কয়টা কোশ্চেন অ্যান্সার করছি। বা বাসায় বসে আমি প্র্যাকটিস করবো যে একটা ম্যাথ করতে আমার কতক্ষণ সময় লাগে, শর্টকাটে করতে কতক্ষণ সময় লাগে সেটা দেখে, বা অপশন টেস্ট করে কতক্ষণ সময় লাগে সেটা দেখে তুমি কতক্ষণে করতে পারতেছো, সেই জিনিসটা তোমার জন্য ইম্পর্টেন্ট। এই জিনিসটা প্র্যাকটিস করে যাও। তুমি যদি 75 মার্কের মধ্যে 55 থেকে 60 মার্কস অ্যান্সার করতে পারো, বা 50 মার্কসের অ্যান্সার করে দিয়ে আসতে পারো এবং কোনো ভুল না করো, তাহলে তুমি চান্স নিশ্চিত পাবা। আইবিএ তে কিন্তু কাট মার্কস 50, তোমরা কি এটা জানো যে আইবিএ তে হচ্ছে কাট মার্ক 50? তুমি যদি 75-এ 50 পেয়ে যাও, তাইলে কিন্তু তুমি চান্স পেয়ে যাবা। আচ্ছা, একজন বলছে মার্ক ডিস্ট্রিবিউশন বলতে, মার্কস ডিস্ট্রিবিউশনটা আবার একটু বলে দিই তোমাদেরকে। ইংলিশে তোমাদের থাকবে হচ্ছে 25, ম্যাথে থাকবে হচ্ছে 30,
আচ্ছা এখানে মাঝে মাঝে 30ও থাকে ইংলিশে, হ্যাঁ। অ্যানালিটিক্যালে থাকবে 15, রিটেনে থাকবে হচ্ছে 25। এইখানে রিটেনে হচ্ছে 15 থাকবে ইংলিশ আর 10 থাকবে হচ্ছে বাংলা, ঠিক আছে। এইখানে তোমার যদি 30 থাকে, তাহলে তোমার পেতে হবে 15, আর যদি 25 থাকে তাহলে পেতে হবে 12। 30-এ 15 পেতে হবে, 15-তে 8 পেতে হবে পাস করতে হলে, আর রিটেনে 25-এ পেতে হবে তোমার 12। এই যদি তুমি পাও তাহলে দেখো 15 যোগ 15, আমি যদি হাইয়েস্ট নাম্বারও ধরি 20, এই 50, এই 50 পেলেই তুমি কিন্তু আইবিএ তে চান্স পাবা। আইবিএ তে চান্স পাওয়া খুবই ইজি, জাস্ট তুমি একটু টেকনিক্যাল হলেই পারবা। ম্যাথ দ্রুত কেমনে ক্যালকুলেট করবো? আচ্ছা, ম্যাথ দ্রুত ক্যালকুলেট করার জন্য তোমার নাম্বার নিয়ে খেলতে হবে, ছোট ছোট নাম্বারগুলো গুণ করতে হবে খুব ইজিলি। দেখো শর্ট আমি একটা সিস্টেম দেখাই তোমাদেরকে। ধরো তোমাকে দিচ্ছে, তোমার একটা গুণ আসছে 13 গুণ 12, তোমার নামটা মুখস্থ নাই বা হচ্ছে নামটা, আচ্ছা এটা একটু বড় সংখ্যা দেই, 43 গুণ 12। এই সংখ্যাটা গুণ কিভাবে করো? অনেকগুলো টেকনিক আছে, হ্যাঁ। দেখো এটা সহজ টেকনিক হচ্ছে, দেখো খুব সহজেই ক্যালকুলেশন কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে তোমরা কিন্তু দ্রুত ক্যালকুলেট করতে পারবা, বেশি বেশি ম্যাথ করবা, বেশি বেশি ক্যালকুলেট করবা, ঠিক আছে, তাইলেই দ্রুত ক্যালকুলেট করতে পারবা। না ভাইয়া, সামি ভাইয়া জিপিএ কাউন্ট করে না, আইবিএ জিপিএ কাউন্ট করে না। তুমি যদি 7.25 তোমার পয়েন্ট থাকে, এই পয়েন্ট নিয়ে তুমি অ্যাপ্লাই করবা, তোমার এই পয়েন্ট নিয়ে তোমার মার্কসের কোনো ক্যালকুলেশন নাই, আইবিএ তে এই জিনিসটা নাই। আফিয়া মাহমুদ বলছো কিনো নাই মেন্টরস কিউ ব্যাংক, ঠিক আছে সমস্যা নেই, মেন্টরস কিউ ব্যাংক যে ম্যান্ডেটরি কিনতে হবে এমন কোনো কথা নেই, তুমি প্র্যাকটিস শিট করে করলেও হবে, ঠিক আছে। এখন যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা ক্লাসটা যদি করতে পারো, আমাদের সপ্তাহে যে 4 দিন ক্লাস আছে সেই 4টা ক্লাস যদি করতে পারো, পাশাপাশি হচ্ছে তুমি যদি অল্প একটু সময় দিতে পারো আমাদের প্র্যাকটিস শিটগুলো করার, তাইলে তোমাদের জন্য প্রিপারেশন ভালো হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমরা পরীক্ষার পরে একদম ফুল প্রুফ প্রিপারেশন নিতে পারবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অন দ্যাট নোট আমরা আজকে আমাদের ক্লাস শেষ করি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস কিন্তু আমাদের ম্যাথ ক্লাস, এবং পরবর্তী ক্লাস ইনশাল্লাহ 9টার দিকে নিব। আমি গ্রুপে জানাই দিব, বা গ্রুপে সবার কমেন্ট দেখে সবার যদি অবজেকশন না থাকে তাহলে নেক্সট ক্লাসটা আমরা 9টা থেকে নিব, ঠিক আছে।